প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন সাধারণ দিক নির্দেশনা দেখেন। আমি ব্যক্তিগতভাবে খুব এনকারেজ হই। একটা অনুষ্ঠানে দেখলাম এরকম একটা অনুষ্ঠানে কথা বলছেন, কোনো কারণে টিস্যু দিয়ে বোধহয় তিনি হয়তো ধরেন তার মুখের বা নাকের ধারে নিয়েছেন, টিস্যুটা সামনে ফেলা নাই, দেখলাম পকেটে নিয়েছেন প্রধানমন্ত্রী। মানে এরকম ছোটোখাটো ঘটনা এগুলো তো ওই আমাদের জাহাঙ্গীরনগর ভাইস চ্যান্সেলর স্যারের সাথেও অনেক আন্দোলন সংগ্রামে দেখা হচ্ছে, বক্তব্য দিয়েছি। স্যার যেটা বললেন, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা তথা সামাজিক ব্যবস্থায় মূল্যবোধের একটা চরম অবক্ষয় হচ্ছে এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের রাজনীতি এবং সমাজ একটা নতুন বাস্তবতার নিরিখে পরিচালিত হবে। কিন্তু আমি একজন ইয়ং হিসেবে, তরুণ হিসেবে আমি খুব হতাশ এই কারণে যে সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনও সেই জায়গায় রয়েছে। সুতরাং মানসিক দৈন্য দশার উন্নতি না হলে, মানসিকতার পরিবর্তন না হলে একটা দেশ, একটা জাতি মোরালি স্ট্রং না হলে কখনো এগিয়ে যেতে পারবে না। দুর্নীতি, অনিয়ম এই দেশের, এই সমাজের প্রত্যেকটি অর্গানে রন্ধ্রে রন্ধ্রে আপনার ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন সাধারণ দিক নির্দেশনা দেখেন। আমি ব্যক্তিগতভাবে খুব এনকারেজ হই। একটা অনুষ্ঠানে দেখলাম এরকম একটা অনুষ্ঠানে কথা বলছেন, কোনো কারণে টিস্যু দিয়ে বোধহয় তিনি হয়তো ধরেন তার মুখের বা নাকের ধারে নিয়েছেন, টিস্যুটা সামনে ফেলা নাই, দেখলাম পকেটে নিয়েছেন প্রধানমন্ত্রী। মানে এরকম ছোটোখাটো ঘটনা এগুলো তো ওই আমাদের জাহাঙ্গীরনগর ভাইস চ্যান্সেলর স্যারের সাথেও অনেক আন্দোলন সংগ্রামে দেখা হচ্ছে, বক্তব্য দিয়েছি। স্যার যেটা বললেন, তো আমি মনে করি আমাদের মানে হচ্ছে থিওরির পাশাপাশি প্র্যাকটিসটাও দরকার, যেটা সম্ভবত ইস্টার্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যার কয়েকটা দেশের উদাহরণ দিয়ে বলেছিলেন যে সেখানে সততার সব ছাড়াও ধরেন আমাদের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তকে যদি আপনারা 10 জন অনুসরণীয় ব্যক্তিত্বের গল্প ছাপাতে চান, রাজনৈতিক বিবেচনায় যদি ছাপান সেটা হবে না। তো 10 জন অনুসরণীয় ব্যক্তিত্ব আমাদের জাতীয় নেতা আছে, তারা তো আছেন, কিন্তু এই সমসাময়িক সময় আমরা কাদের কথা আমরা আমাদের তরুণদের সামনে বলতে পারি যে তুমি তাকে ফলো করতে পারো। সেই ক্ষেত্রেও কিছু ব্যক্তিরা আছে, যদি তাদেরকে মূল্যায়ন করা হয় তাহলে আমাদের এই নৈতিক শিক্ষার কথা আমরা যেটা বলছি যে না, তাদের আমরা বলতে পারবো যে তাদের মতো। আমি গতকালকে চট্টগ্রাম গেছিলাম জাফরুল্লাহ চৌধুরীর একটা স্মরণ সভায়। আমি আমার দেখা মতে আমার সময়ের মধ্যে আমি মনে করি যে জাফরুল্লাহ চৌধুরী একজন সেরা ব্যক্তিত্ব, আদর্শবান মানুষ, যার সারাটা জীবন তিনি মানুষের জন্য, দেশের জন্য সংগ্রাম করে গিয়েছেন। আমি বলতে পারি যে জাফরুল্লাহ চৌধুরীর মতো আমি যে কাউকে এনকারেজ করতে পারবো। তো আমাদের আজকে পাঠ্যপুস্তকের যে গল্প, যে চরিত্র, এগুলোর যে গত 17 বছরে মানে পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি আমার কিছু কিছু কবিতা, কিছু কিছু গল্প যে তরুণদেরকে এনকারেজ করতো। ধরেন সবার আমি ছাত্র সুনির্মল বসু, এরকম একটা কবিতা, সুন্দর কবিতা, চমৎকার যে কবিতার লাইনগুলো, বিশ্বজোড়া দেখবো আমি আপন হাতের মুঠোয়। এই যে লাইনগুলো, আমি জানি এই সমস্ত কবিতাগুলো টিচাররা যখন পড়ায় ক্লাসে একটু ব্যাখ্যা করে কিনা যে বাবা এই কবিতাটার মিনিংটা হচ্ছে এটা, তখন তো ছাত্রদের মাথায় ঢুকবে। জুনিয়র ছাত্ররা তো এত অ্যানালাইসিস করতে পারে না। আমার দুর্ভাগ্য, আমি গ্রামের স্কুলে পড়েছি, আমি এই সমস্ত কবিতাগুলো বড় হয়ে বুঝতে পারছি, কিন্তু এর মিনিংটা ছোটোবেলা অত বুঝতাম না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। রিডিং পড়াইছে স্কুলে, কিন্তু এটা ব্যাখ্যা করে নাই যে এই কবিতাটা দিয়ে এইটা বোঝাচ্ছে। তো যাই হোক, আশা করি এখন শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তির সব কিছু এত উন্নত হয়েছে, এখনকার শিক্ষকরা অন্তত সেই দিকে ফোকাস দিবে। শিক্ষকদেরকে দিতেই হবে, কারণ আমি জানি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে একটা কমিটি আছে, সেখানে প্রতিনিয়ত প্রায় ফলো আপ মিটিং হয়। সবুর ভাই যেটা মাহাদিমিন ভাই, এসানুল মিলন ভাই একটা সেমিনারের কথা এক্সাম্পল দিলেন, যে প্রধানমন্ত্রী এটা নির্দেশনা দিয়েছেন যে একটা শিক্ষা আমাদের মোরাল ভ্যালুকে অ্যাড করা, কর্মমুখী শিক্ষা বিশেষ করে, এবং দেশে এবং বিদেশে শিক্ষিত অশিক্ষিত তরুণ এবং যুবকদের কর্মসংস্থান, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা ভালো কনসার্ন আছে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যদি এই ধরনের কনসার্ন থাকে তাহলে সেটা রাষ্ট্রীয় নীতিতে তার একটা প্রতিফলন ঘটে। তো আশা করি আমাদের সর্বশেষ একজনে যেটা বলেছিলেন যে আমাদের দেশের চিকিৎসাটা দেশে নেওয়ার ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বক্তব্য আছে ইউটিউব, ফেসবুকে,
সো এখন আমি এই জায়গা থেকে তো সরে আসতে পারবো না, আবার সরকারের দায়িত্বে থাকলে অনেক কথা বলা যায় না। আমি মনে করি অবশ্যই প্রধানমন্ত্রী জ্বালানি নিয়ে যেমন মন্ত্রিসভার সদস্যদের একটা মিটিং 1/3 খরচ কম নিতে বলেছেন, বিভিন্ন অফিস আদালতের খরচ কমিয়েছেন, গাড়ি ক্রয় কমিয়েছেন, প্রজেক্টের ব্যয় কমিয়েছেন, ভূমি অধিগ্রহণ আপনার অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা বা অনুশাসন দিয়েছেন। আশা করি যে কোনো সময় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই চিকিৎসার বিষয়ে একটা নির্দেশনা দেবেন, কারণ স্বাভাবিকভাবে আমি ক্যাবিনেট সদস্য, আমি মন্ত্রী, আমি যদি দেশের চিকিৎসা আস্থা না রাখতে পারি তাহলে আমার দেশের চিকিৎসাটা ডেভেলপটা কোথায় হবে? আর যখন আমি ঢাকা মেডিকেলের চিকিৎসা নেব, আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা নেব, 2 দিন ভর্তি থাকবো, আমার কারণে হলে ওখানকার চিকিৎসা ব্যবস্থা ডাক্তারদের পরিষ্কার হসপিটালের পরিচ্ছন্নতা থেকে ম্যানেজমেন্টে একটা গতি আসবে, ভালো একটা চিকিৎসা হবে। সরকারের সম্ভবত আমার জানা মতো একটা পাইলট প্রকল্প সামনে আসতেছে, যেটা হচ্ছে অন্তত বিভাগীয় পর্যায়ে 10 বিভাগের, এখন তো 8টা বিভাগ, 8 বিভাগে 8টা মডেল হসপিটাল করা, যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চিকিৎসার ব্যবস্থা থাকবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।